বন্ধুরা, মাঝরাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহি। চারপাশটা একবার খেয়াল করেছেন? অদ্ভুত এক নীরবতা, তাই না? আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর হয়তো নিজের ছায়া দেখেও আপনি চমকে উঠবেন। ঘটনাটি আমাদের নিয়মিত শ্রোতা জাহিদের। এক রাতের বাজি কিভাবে তার সারা জীবনের ঘুম কেড়ে নিল, সেই গল্পই আজ আপনাদের শোনাব। তো গল্পটি ঠিক যেভাবে তিনি ইমেল করে আমাদের পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। সেই রাতটার কথা ভাবলে আজও আমার হাত পা হিম হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন, শুধু একটা বাজি ধরার জন্য মানুষ এতটা ঝুঁকি কেন নেয়? আসলে আমরা যখন তরুণ থাকি, তখন ভয় শব্দটার চেয়ে বীরত্ব দেখানোর নেশাটা আমাদের বেশি পেয়ে বসে। সেদিন বন্ধুদের আড্ডায় কথা উঠেছিল আমাদের গ্রামের সেই পরিত্যক্ত নীলকুঠি নিয়ে। গ্রামের শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়েছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এই কঙ্কালসার বাড়িটা। ব্রিটিশ আমলের সেই নীলকুঠি, যার প্রতিটি ইটে মিশে আছে অবর্ণনীয় অত্যাচার আর কান্নার ইতিহাস। লোকে বলে ওখানে দিনের বেলাতেও কেউ একা যাওয়ার সাহস করে না। আড্ডার এক পর্যায়ে আসিফ আমায় চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিরে জাহিদ, অনেক তো বীরত্বের গল্প শোনাস, একদিন এই নীলকুঠিতে রাত কাটিয়ে এসে দেখ না। যদি সূর্য ওঠা পর্যন্ত একা ওই বাড়িতে থাকতে পারিস, তবেই বুঝবো তুই আসল জাদ্রের লোক। আমি তখন আবেগের বশে রাজি হয়ে গেলাম। হাতে একটা টর্চ আর মনে একরাশ মিথ্যা সাহস নিয়ে রাত ঠিক 12টায় আমি গিয়ে দাঁড়ালাম সেই বিশাল লোহার গেটের সামনে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ নাকে এলো। পুরনো স্যাঁতসেঁতে দেয়াল আর পচা লতাপাতার গন্ধ। আমি ধীর পায়ে কুঠির ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় দেখলাম চারিদিকে মাকড়সার জাল আর খসে পড়া চুনকাম। প্রথম 1 ঘন্টা তেমন কিছুই মনে হয়নি। আমি ড্রয়িং রুমের একটা পুরনো কাঠের চেয়ারে বসেছিলাম। মাঝে মাঝে গাছের ডালপালার ঘষার শব্দ আসছিল, কিন্তু সময় যত বাড়তে লাগলো, চারপাশের পরিবেশটা যেন ভারী হতে শুরু করলো। কেমন একটা অস্বস্তি, ঠিক যেন কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু পেছনে ফিরে তাকালে কাউকেই দেখছি না। রাত যখন প্রায় 2টো, তখন হঠাৎ মনে হলো ওপরের তলা থেকে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ আসছে। কেউ যেন ভারী কোনো সিন্দুক বা কফিন মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমার বুকটা ধক করে উঠল। ভাবলাম কোনো বড় ইঁদুর বা বন্য প্রাণী হবে। নিজেকে সান্ত্বনা দিলাম, জাহিদ, ভয় পাস না, ওসব মনের ভুল। কিন্তু ঠিক রাত 3টার সময় আমার সমস্ত যুক্তি ধূলিসাৎ হয়ে গেল। শুনলাম একটা কান্নার শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ওপরের তলা থেকে ভেসে আসছে সেই আওয়াজ। কোনো পূর্ণবয়স্ক মানুষের কান্না নয়, এটা একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। অবুঝ গলায় কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আশ্চর্যের বিষয় হলো, এই কান্নার শব্দটা আমার ভেতরে ভয়ের চেয়ে বেশি কৌতূহল জাগিয়ে তুলল। এই মাঝরাতে একটা বাচ্চা মেয়ে ওপরে কেন কাঁদবে? আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে কাঠের সিঁড়িগুলো মরমর করে আর্তনাদ করে উঠছে। ওপরের বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় দেখলাম ধুলোর আস্তরণ পড়ে আছে মেঝেতে। কান্নার শব্দটা আসছিল এক কোণার একটা ছোট্ট ঘর থেকে। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরটা আধা খোলা ছিল। ভেতরে ঢুকেই আমার টর্চের আলো স্থির হলো একটা জায়গায়। ঘরের ঠিক মাঝখানে দেয়ালের দিকে মুখ করে বসে আছে একটা ছোট বাচ্চা। পরনে ছিঁড়ে যাওয়া একটা ফ্রক, তার কাঁধ দুটো কান্নায় কাঁপছে। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি।
আমার মনে হলো বাচ্চাটি হয়তো পথ হারিয়ে এখানে চলে এসেছে। আমি খুব সাবধানে তার কাছে গেলাম। তার শরীরের খুব কাছে যেতেই একটা তীব্র ঠান্ডা হাওয়া আমার চামড়া ভেদ করে ভেতরে চলে গেল। আমি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে বাচ্চাটির কাঁধে হাত রাখলাম। বললাম, তুমি এখানে কেন? তোমার কি হয়েছে? মেয়েটি কান্না থামালো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর ধীর গতিতে সে আমার দিকে মুখ ফেরালো। টর্চের আলো তার মুখে পড়তেই আমার চিৎকারটা গলাতেই আটকে গেল। আমি দেখলাম মেয়েটির কোনো চোখ নেই। যেখানে চোখ থাকার কথা সেখানে কেবল দুটো গভীর অন্ধকার গর্ত। সেই গর্ত দিয়ে টপ টপ করে রক্তের মতো কালো কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়াইনি। হাত থেকে টর্চটা পড়ে গেল। অন্ধকারের মধ্যে আমি উল্টো দিকে দৌড় দিলাম, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছাতে অনুভব করলাম বিশাল একজোড়া হাত আমার পিঠটাকে জাপটে ধরল। আর ঠিক তার পরক্ষণেই তীরের মতো ধারালো 5টি নখ আমার পিঠের চামড়া চিরে মাংসের ভেতরে ঢুকে গেল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। দৌড়ে নিচে নেমে যখন গেট পার হলাম, তখন আমার মনে হচ্ছিল পেছনে কেউ একজন অমানসিক গতিতে ছুটে আসছে। সেই রাতে আমি কিভাবে বাড়িতে ফিরেছিলাম তা আমি নিজেও জানি না। শুধু জানি সেই রাত আমার শরীর আর মনের উপর এমন এক দাগ কেটে গেছে যা কোনো চিকিৎসায় মোছার না। সেই অভিশপ্ত রাত কাটিয়ে যখন ঘরে ফিরলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মা যখন দরজা খুললেন, আমার চেহারা দেখে আঁতকে উঠলেন। আমি কোনো মতে নিজের ঘরে গিয়ে বিছানায় আছড়ে পড়লাম। মনের ভেতর তখনও সেই চোখহীন বাচ্চার বীভৎস চেহারাটা ভাসছে, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল আমার পিঠের সেই ক্ষতটা। মনে হচ্ছিল কেউ যেন ফুটন্ত তেলের কড়াই আমার পিঠের ওপর ঢেলে দিয়েছে। দুপুরের দিকে জ্বরের ঘোরে আমি বিছানায় এপাশ ওপাশ করছি। মা আমার গায়ের শার্ট খুলতে একটা আর্তনাদ করে উঠলেন। আমি কষ্টে উঠে বসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের পিঠের দিকে তাকিয়ে আমার কলিজা শুকিয়ে গেল। আমার মেরুদণ্ডের দুই পাশে স্পষ্ট 5টি নখের গভীর আঁচড়, কিন্তু ওগুলো কোনো সাধারণ আঁচড় ছিল না। ক্ষতগুলো কুচকুচে কালো হয়ে আছে, আর তার চারপাশের মাংস পচে যাওয়ার মতো নীলচে হয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ক্ষতগুলো থেকে হালকা একটা গন্ধ বেরোচ্ছিল, ঠিক সেই নীলকুঠির সেই পচা ভ্যাপসা গন্ধটা। ডাক্তার দেখানো হলে তিনি ক্ষত দেখে অবাক হয়ে বললেন, এটা তো কোনো বন্য প্রাণীর আঁচড় বলে মনে হচ্ছে না, আবার কোনো ধারালো অস্ত্রের দাগও নয়। চামড়াটা যেভাবে পুড়ে গেছে, মনে হচ্ছে কোনো শক্তিশালী অ্যাসিড আপনার পিঠে লেগেছে। কিন্তু এই নখের নকশাটা এলো কোথা থেকে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। তিনি আমাকে অ্যান্টিবায়োটিক দিলেন, দামি মলম দিলেন, কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেল, ক্ষত কমার নাম নেই। উল্টো রাত যত বাড়ে ব্যথার তীব্রতা ততই বাড়ে। আর ঠিক রাত 3টার সময় আমার মনে হয় সেই ক্ষতগুলোর ভেতর থেকে কেউ একজন নখ দিয়ে আবার নতুন করে খুঁড়ছে। আমি যন্ত্রণায় বালিশ কামড়ে পড়ে থাকি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না, কারণ বললেই লোকে আমায় পাগল ভাববে। এভাবেই কেটে যায় 10টি দিন। 10ম দিনের মাথায় এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি তখন তন্দ্রার ঘরে হঠাৎ মনে হলো আমার ঘরের জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমাদের বাসাটা দোতলায়, জানালার বাইরে কোনো কার্নিশ নেই, তবে কে দাঁড়াবে ওখানে? আমি সাহস করে জানালার পর্দা সরালাম। বাইরে কিছুই নেই, শুধু ঘন কুয়াশা। কিন্তু জানালার কাছে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। কাছে কুয়াশার উপর ছোট বাচ্চার হাতের ছাপ, ঠিক যেন কেউ বাইরে থেকে কাঁচটা খামচে ধরার চেষ্টা করেছে। আমি দ্রুত আলো জ্বালালাম, কিন্তু কোথাও কেউ নেই। আমার মনে হতে লাগলো
সেই নীলকুঠির ছায়া আমাকে তাড়া করে আমার শোবার ঘর পর্যন্ত চলে এসেছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা সেই অভিশপ্ত কুঠির কোনো চিহ্ন যা আমার শরীরের ভেতর দিয়ে বাইরে আসার পথ খুঁজছে। পরদিন বিকেলে আমার বন্ধু আসিফ এলো দেখা করতে, যার বাজির কারণে আমার এই দশা। আসিফ আমার ক্ষত দেখে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, জাহিদ, আমি গ্রামের এক বুড়ো হুজুরের কাছে গিয়েছিলাম এই নীলকুঠির ব্যাপারে জানতে। তিনি যা বললেন তা শুনলে তোর আত্মা কেঁপে উঠবে। ব্রিটিশ আমলে ওই কুঠির সাহেবদের এক জল্লাদ ছিল, যার নেশা ছিল ছোট বাচ্চাদের চোখ উপড়ে ফেলা। লোকটা মারা যাওয়ার পর নাকি ওখানেই তাকে মাটি দেওয়া হয়েছিল। আসিফের কথা শেষ হওয়ার আগেই আমার ঘরের লাইটটা কয়েকবার দপদপ করে জ্বলে উঠে দপদপ করে নিভে গেল। দিনের বেলাতেও ঘরটা যেন এক নিমিষে অন্ধকার হয়ে গেল। আর সেই অন্ধকারের ভেতর থেকে আমি শুনতে পেলাম সেই হাড় হিম করা শব্দ। এক জোড়া নখ যেন আমার মেঝের ওপর ঘুষছে ক্যাচ ক্যাচ করে। আমি আর আসিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অনুভব করলাম ঘরের তাপমাত্রা হু হু করে কমছে। আমার পিঠের ক্ষতটা আবার চড়চড় করে ফেটে রক্ত বেরোতে শুরু করলো। আমি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। আমার মনে হলো আমার পিঠের ভেতর থেকে কেউ একজন ফিস ফিস করে বলছে, খুঁজছি, আমি আমার চোখ খুঁজছি। ঘরের আলোটা যখন নিভে গেল তখন আমি আর আসিফ মূর্তির মতো দাঁড়িয়ে। আমার পিঠের ক্ষতটা এমনভাবে জ্বলছে যেন কেউ জীবন্ত কয়লা চেপে ধরেছে। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আসিফ ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আসিফের হাতটা পাথরের মতো ঠান্ডা। আমি ফিস ফিস করে বললাম, আসিফ, লাইটটা জ্বালা। কোনো উত্তর নেই। আমি আবারও ডাকলাম, আসিফ। হঠাৎ একটা দেশলাই জ্বলে উঠল, কিন্তু সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। আমার সামনে আসিফ দাঁড়িয়ে নেই, সেখানে দাঁড়িয়ে আছে সেই বাচ্চা মেয়েটি যার কথা আমি আগে বলেছিলাম। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ছায়া, মানুষের মতো গড়ন কিন্তু উচ্চতায় ঘর ছুঁই ছুঁই। তার সারা শরীর থেকে যেন কুচকুচে অন্ধকার চুইয়ে পড়ছে। মেয়েটি তার সেই কোটরহীন চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে এক বীভৎস হাসি দিল। সেই হাসি কোনো মানুষের নয়, পশুর গর্জনার কান্নার এক অদ্ভুত মিশ্রণ। পরক্ষণেই ঘরের আলো জ্বলে উঠল। দেখলাম আসিফ মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে দেয়ালের সাথে মিশে গেলাম। বুঝতে পারলাম নীলকুঠির সেই পরিত্যক্ত জায়গায় আমি কোনো মৃত মানুষের ভূত দেখিনি। আমি আসলে এমন এক জিনের কবলে পড়েছি যে ওই এলাকাটাকে নিজের সাম্রাজ্য বানিয়ে রেখেছে। আর আমার পিঠের সেই নখের দাগ আসলে কোনো ক্ষত নয়, ওটা একটা মার্কিং বা নিশানা। সে আমায় চিহ্নিত করে রেখেছে। পরদিন সকালে আমরা দেরি না করে গ্রামের সেই হুজুর কাসেম আলী সাহেবের কাছে গেলাম। হুজুর আমায় দেখা মাত্রই কপালে ভাঁজ ফেললেন। তিনি আমার পিঠের ক্ষতটা পরীক্ষা করলেন। অবাক করা বিষয় হলো ক্ষতটা এখন আর কেবল আঁচড় নয়, সেখানে আরবি বা কোনো প্রাচীন হরফের মতো কিছু একটা ফুটে উঠতে শুরু করেছে। হুজুর গম্ভীর গলায় বললেন, জাহিদ, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বাবা। ওই নীলকুঠি কোনো সাধারণ পরিত্যক্ত বাড়ি নয়, ওটা খবিস বা দুষ্টু জিনদের আখড়া। তুমি সেখানে বাজি ধরে গিয়ে তাদের নির্জনতায় বিঘ্ন ঘটিয়েছ। আর এই যে ক্ষতটা দেখছো, এটা হলো আসর। ওই জিনের একটা অংশ তোমার শরীরের ভেতরে বাসা বেঁধেছে। সে তোমাকে দিয়ে তার কোনো এক অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, হুজুর,
এখন আমার উপায় কি? আমি কি বাঁচব না? হুজুর জানালার বাইরে তাকিয়ে বললেন, জিনের জগৎ বড় বিচিত্র। এই যে বাচ্চা মেয়েটিকে তুমি দেখছো, সে আসলে কোনো বাচ্চা নয়। ওটা জিনের একটা রূপ। আর ওই নখের দাগ দিয়ে সে তোমার রক্তে এক ধরনের বিষ মিশিয়ে দিয়েছে। এই বিষ শুধু তোমার শরীর নয়, তোমার ঈমান আর বিবেককেও ধ্বংস করে দেবে। যদি 3 রাতের মধ্যে এর প্রতিকার না করা হয়, তবে তুমি আর তুমি থাকবা না। সেদিন রাতেই প্রথম লক্ষণটা টের পেলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে দেখলাম আমার নিজের চোখের মণি দুটো ধূসর হয়ে যাচ্ছে। আয়নায় আমার প্রতিবিম্বটা আমার সাথে সাথে নড়ছে না। আমি যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আয়নার জাহিদ তখন হাসছে। আমি ভয়ে আয়নাটা ঢেকে দিলাম। মধ্যরাতে যখন ঘুম ভাঙলো, দেখলাম আমি বিছানায় নেই। আমি দাঁড়িয়ে আছি আমার ঘরের জানালার সামনে, আর আমার হাত দুটো জানালার গ্রিল ধরে অস্বাভাবিক জোরে ঝাঁকাচ্ছে। আমার মুখ দিয়ে এমন এক ভাষায় বিড়বিড় করে শব্দ বের হচ্ছে যা আমি নিজেও জানি না। মনে হচ্ছিল আমার শরীরের ভেতর অন্য কেউ ঢুকে আমার কলিজাটা টেনে ছিঁড়ে নিতে চাইছে। হঠাৎ করে পিঠের ক্ষতটা থেকে একটা তরল বের হতে শুরু করলো। আমি বালিশের ওপর উপুর হয়ে পড়ে গেলাম। অন্ধকারের মধ্যে দেখলাম দেয়ালের কোণ দিয়ে সেই বিশালাকার ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার দীর্ঘ নখগুলো মেঝেতে ঘষার সেই শব্দ, ক্যাচ ক্যাচ ক্যাচ। সে আমার কানে কানে এসে ফিসফিস করে বলল, আমার চোখ দুটো তো তুই নিয়ে এসেছিস জাহিদ, এবার সেগুলো ফেরত দে। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই। আমি হঠাৎ মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি আমার ঘরের মেঝের ওপর পড়ে আছি। সারা শরীর যেন কেউ পিটিয়ে থেতলে করে দিয়েছে। পিঠের সেই নখের ক্ষতগুলো থেকে এখন আর রক্ত নয়, বরং কালচে রঙের এক ধরনের তরল চুইয়ে পড়ছে, যার গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। আসিফ আর আমার বাবা দ্রুত আমাকে নিয়ে হুজুরের আস্তানায় পৌঁছালেন। হুজুর আমাকে দেখেই বুঝলেন সময় ফুরিয়ে আসছে। আমার চোখের মণি দুটো তখন প্রায় সাদা হয়ে গেছে, আর গলার স্বর বদলে গিয়ে কেমন একটা কর্কশ রূপ নিয়েছে। হুজুর আমাকে একটা মাদুরের ওপর শোয়ালেন। তারপর 4-5টা কালো সুতা আর বিশেষ এক ধরনের তেল দিয়ে ঘেরাও করে দিলেন। তিনি আমার বাবাকে বললেন, আজ রাতটা জাহিদের জন্য সবচেয়ে কঠিন। ওই দুষ্টু জিন আজ তার শেষ চেষ্টা করবে ওর শরীরটা পুরোপুরি দখল করতে। আপনারা শুধু দোয়া পড়ুন, খবরদার যাই ঘটুক না কেন এই বলয় থেকে বের হবেন না। রাত যখন 11টা, হুজুর আমল করতে শুরু করলেন। তিনি উচ্চ স্বরে কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। হুজুরের কণ্ঠ যত জোরালো হচ্ছে, আমার পিঠের ক্ষত তত বেশি জ্বলতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ বিষাক্ত কোনো অ্যাসিড ঢালছে আমার চামড়ার ওপর। হঠাৎ করেই আমার শরীরটা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেল। আমি চাইলেও চিৎকার করতে পারছিলাম না, যেন অদৃশ্য কোনো হাত আমার গলা চেপে ধরেছে। হুজুর তখন একটা পিতলের পাত্রে রাখা পানিতে ফুঁ দিয়ে আমার মুখের ওপর ছিটিয়ে দিলেন। পানিটা মুখে পড়তেই আমার মনে হলো আগুনের হালকা এসে লাগলো আমার মুখে। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো এক ভয়ানক গর্জন। সেই শব্দটা আমার ছিল না, ওটা ছিল সেই জিনের। আমার অবচেতন মন শুনতে পাচ্ছিল সেই আর্তনাদ। সে আমার ভেতর থেকে বের হতে চাইছে না। হুজুর ধমক দিয়ে বললেন, হে আল্লাহর অবাধ্য সৃষ্টি, তুই কেন এই নিরীহ ছেলেকে কষ্ট দিচ্ছিস? তোর সীমানা নীলকুঠিতে, সেখানেই ফিরে যা। হঠাৎ ঘরের জানালাগুলো সজোরে আঁচড়াতে শুরু করলো। বাইরে কোনো বাতাস নেই, অথচ ঘরের ভেতরের আসবাবপত্রগুলো লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সেই কুখ্যাত নীলকুঠির সেই পচা গন্ধটা আবারও ফিরে এলো। অন্ধকারের এক কোণ থেকে সেই দীর্ঘাকার ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো।
তার সেই বিশাল হাত আর ধারালো নখগুলো হুজুরের তৈরি সীমানা ঘেঁষে চড়চড় শব্দ করছে, কিন্তু সে ভিতরে ঢুকতে পারছে না। জিনের সেই কর্কশ কণ্ঠ এবার ঘর কাঁপিয়ে বলে উঠল, এই ছেলে আমার রাজ্যে প্রবেশ করে আইন ভেঙেছে। সে আমার চোখের গর্তে আলো ফেলেছিল, এখন আমি তার দৃষ্টি কেড়ে নেব। হুজুর অটল রইলেন। তিনি তসবি হাতে নিয়ে পড়তে লাগলেন এবং একটা বিশেষ লাঠি দিয়ে মেঝেতে আঘাত করলেন। সাথে সাথে সেই বিশালাকার ছায়াটা যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। আমি অনুভব করলাম আমার পিঠের ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম দেখলাম হুজুর আমার কপালে হাত দিয়ে আছেন। তার কপাল দিয়ে ঘাম ঝরছে, তিনি বেশ ক্লান্ত। হুজুর মৃদু হেসে বললেন, ভয় নেই জাহিদ, সে পালিয়ে গেছে। আল্লাহর কালামের শক্তির সামনে কোনো অশুভ কিছুই টিকতে পারে না। তবে সে যাওয়ার সময় একটা মরণ কামড় দিয়ে গেছে। আমি আমার পিঠে হাত দিয়ে দেখলাম জ্বালাটা আর নেই, কিন্তু আয়নায় গিয়ে যখন তাকালাম দেখলাম পিঠের সেই নখের দাগগুলো পুরোপুরি মোছেনি। দাগগুলো সাদাটে হয়ে বসে আছে, যেন আগুনের পোড়া দাগ। হুজুর বললেন, এই দাগগুলো তোমার সারা জীবন থাকবে। এটা একটা সতর্কতা। ওই দুষ্টু জিন তোমার শরীরের ভেতর থেকে বেরিয়ে ঠিকই গেছে, কিন্তু সে নীলকুঠিতেই ওত পেতে আছে। কখনো যদি ভুল করেও আবার ওখানে পা দাও, তবে আর ফেরানো সম্ভব হবে না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু হুজুরের মুখ দেখে মনে হলো তিনি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। তিনি আসিফকে একপাশে ডেকে নিয়ে বললেন, জাহিদকে চোখে চোখে রাখিস। জিনের আসর শরীর থেকে যায়, কিন্তু তার নজর অনেক সময় রয়ে যায়। কাসেম হুজুরের সেই রাতের চিকিৎসার পর বেশ কয়েকদিন আমি জ্বরে ভুগছিলাম। তবে সেই জ্বরটা ছিল শরীর থেকে অশুভ কিছু বেরিয়ে যাওয়ার পরবর্তী ধকল। আমার পিঠের ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে গেল, কিন্তু হুজুরের ক্ষতটাই ফলে গেল। 5টি নখের সেই সাদাটে দাগগুলো আমার চামড়ায় স্থায়ীভাবে বসে গেল, ঠিক যেন কোনো এক অদৃশ্য দানবের দস্তখাত। গ্রামের মানুষ জানাজানি হওয়ার পর আমায় নিয়ে নানা কথা বলতে শুরু করলো। নীলকুঠির দিকে তাকালে আমার এখনো মনে হতো ওই ভাঙা জানালার ওপাশ থেকে সেই চোখহীন মেয়েটি আর সেই বিশাল ছায়াটা আজও আমার জন্য অপেক্ষা করছে। ওই গ্রামে থাকাটা আমার জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালো। প্রতি রাতে 3টা বাজলেই আমার পিঠটা হালকা শিরশির করে উঠত। মনে হতো কেউ বুঝি খুব দূর থেকে আমায় ডাকছে। আমি বুঝতে পারলাম এই ছায়া থেকে বাঁচতে হলে আমাকে এই মাটি ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। ঠিক 2 মাস পরেই আমি উচ্চ শিক্ষার জন্য কানাডায় আসার সুযোগ পেলাম। যেদিন এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম সেদিনও মনে হচ্ছিল আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু প্লেন যখন বাংলাদেশের মাটি ছাড়ল, এক অদ্ভুত প্রশান্তি আমার বুকে নেমে এলো। মনে হলো 1000 মাইল দূরত্বের এই সীমানা হয়তো সেই অশরীরী জিনের ক্ষমতার বাইরে। কানাডায় আসার পর প্রথম কয়েক মাস আমি খুব সতর্ক ছিলাম। রাতের বেলা একা কোথাও বের হতাম না। কিন্তু এখানকার তুষারপাত, ব্যস্ত জীবন আর আধুনিকতার ভিড়ে সেই নীলকুঠির স্মৃতিগুলো ফিকে হতে শুরু করলো। এখানকার কনকনে ঠান্ডায় হয়তো সেই গরম ভ্যাপসা গন্ধটা টিকতে পারেনি। আজ প্রায় কয়েক বছর হয়ে গেল আমি কানাডার টরন্টোতে থিতু হয়েছি। এখানকার একটা নামী কোম্পানিতে কাজ করছি। ছোট একটা পরিবার হয়েছে আমার। এখন আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি। সেই রাতের পর থেকে আমি আর কখনো ওই গ্রামে ফিরিনি, এমনকি দেশের মাটিতেও পা রাখিনি। নীলকুঠির সেই জরাগ্রস্ত ইতিহাসকে আমি সেখানেই কবর দিয়ে এসেছি। মাঝে মাঝে আয়নার সামনে যখন দাঁড়াই, তখনও পিঠের সেই সাদাটে দাগগুলো চোখে পড়ে। ওগুলো এখন আর ব্যথা দেয় না, কিন্তু আমায় মনে করিয়ে দেয়
এই পৃথিবীর আড়ালেও এক রহস্যময় জগৎ আছে, যা আমাদের যুক্তির অতীত। আমি এখন জানি কোনো সীমানা পার করতে নেই। আমি এখন সুখী। মাঝরাতে ৩টার সময় এখন আর কোনো বাচ্চার কান্নার শব্দ আমায় জাগিয়ে দেয় না, বরং জানালার বাইরে শান্ত তুষারপাতের শুভ্রতা আমায় এক গভীর তৃপ্তির ঘুম দেয়। বন্ধুরা, জাহিদের গল্পটা এখানেই শেষ। জাহিদ তার সাহস আর হুজুরের দোয়ায় বেঁচে ফিরেছে। আজ সে এক সুন্দর জীবন কাটাচ্ছে। মনে রাখবেন, সাহস থাকা ভালো, কিন্তু সেই সাহস যেন কখনো অহেতুক উদ্ধত্ত পরিণত না হয়। কারণ কিছু দরজা একবার খুললে তার সহজে বন্ধ করা যায় না। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। শুভরাত্রি।